আজ আমরা লিসাজস চিত্র পড়ব। তো লিসাজস চিত্র আমরা এর আগে যেমন কিছু সরলদল গতি বা তরঙ্গের উপরিপাত পড়েছি, সেই উপরিপাতই দুটো তরঙ্গের উপরিপাত ঘটা। ঠিক আছে, তো এর একটা নিয়ম মেনে উপরিপাত ঘটে। সেটা কি, তরঙ্গ দুটো পরস্পর সমকোণে একটা আর একটার উপর পড়ে। ঠিক আছে, কোনো একটা বিন্দুতে দুটো তরঙ্গ যদি পরস্পর সমকোণে পড়ে, ঠিক আছে, তাহলে সেই তরঙ্গগুলোর যে লব্ধি গতি হয়, সেই লব্ধি গতিকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, সেই চিত্রই হবে লিসাজস ফিগার বা লিসাজস চিত্র। ঠিক আছে, সাধারণভাবে যে কোনো তরঙ্গের ক্ষেত্রে আমরা তরঙ্গের উপরিপথের নিয়ম জানি যে দুটো তরঙ্গ বা একাধিক তরঙ্গ যদি কোনো মাধ্যমের কোনো অঞ্চলে যদি পড়ে, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার হবে ওই তরঙ্গগুলোর আলাদা আলাদা যে সরণ হয়, যে বিস্তার হয়, সেই বিস্তারগুলো ভেক্টর যোগফলের সঙ্গে সমান। এখানেও সেই জিনিসটাই হয়, তবে আগে যেমন আমরা একই দিকে তরঙ্গগুলো যাচ্ছিল বা সামান্য একটু অভিমুখ আলাদা, তারা একে অপরের উপর পরিপাত হচ্ছিল, এখানে তাই নয়। তরঙ্গ দুটো একদম পরস্পর লম্ব দিকে গতিশীল, সেই অবস্থায় একে অপরের সঙ্গে পরিপাত হবে। অর্থাৎ একটা এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল হলে আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর গতিশীল হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী লিসাজস ফিগারের সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। দেখো, সমকোণে নত দুটি সরল সামঞ্জস্য দোলগতির লব্ধি গতিকে সমকোণে নত, ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট। লব্ধি গতিকে একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে যে লেখচিত্র পাওয়া যায়, সেই লেখচিত্র লিসাজস চিত্র। ঠিক আছে, তো লিসাজস ফিগার আমাদের বুঝতে গেলে বিশেষ করে ম্যাথামেটিক্যালি আমরা এখানে দুটো প্যারামেট্রিক সমীকরণ নিয়েছি, দুটো সরলদল গতির আলাদা আলাদা, যাদের লব্ধি হবে, যারা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, সেই রকম দুটো আমরা তরঙ্গ নিয়ে নিয়েছি, সেরকম দুটো সরলদল গতি নিয়ে নিয়েছি। যেমন এখানে আছে এক্স ইজ ইকাল টু এ ওয়ান সাইন ওমেগা ওয়ান টি, এটা এক্স অ্যাক্সিস বরাবর, দেখো এর গতি এক্স অ্যাক্সিস বরাবর, বিস্তার এ ওয়ান, আর ওমেগা ওয়ান তো কৌণিক কম্পাঙ্ক, সেখান থেকে আমরা কম্পাঙ্ক পেতে পারি। ঠিক আছে, তো এবার তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল এই তরঙ্গটা। ওকে, ঠিক একই রকমভাবে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর গতিশীল, এবং এর কম্পাঙ্কটা একটু আলাদা আমি ধরেছি। তার মানে দুটো তরঙ্গের বিস্তার আলাদা হতেই পারে, দুটো তরঙ্গের কম্পাঙ্ক আলাদা হতেও পারে, একই হতে পারে। ঠিক আছে, এটা আর তাদের মধ্যে দশাপার্থক্য ডেল্টা জিরোও হতে পারে বা ডেল্টার একটা মানও থাকতে পারে। ঠিক আছে, এইভাবে দুটো তরঙ্গ আমরা নিতে পারি। শুধুমাত্র বিস্তার, কম্পাঙ্ক বা দশাপার্থক্য নিয়ে এখানে কোনো কড়াকড়ি নেই, শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়লে হবে। এবার সেক্ষেত্রে যে লেখচিত্র পাওয়া যায়, তো সেই লেখচিত্রটাই নির্ভর করে কিসের উপরে না, এদের যে বিস্তার আছে সেই বিস্তারের অনুপাতের উপর নির্ভর করে লেখচিত্রটা। ঠিক আছে, বিস্তারের উপর নির্ভর করে। আর কি মেনলি যেটার উপর নির্ভর করে লেখচিত্র প্রকৃতি, এই লেখচিত্রের প্রকৃতি, যে লেখচিত্রটা আমরা পাবো, এক মিনিট, যাই হোক, লেখচিত্র কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু পরে আসি। এবার বিষয়টা কি করা হয়, বিষয়টা যেটা করা হয় যে এরকম আমরা যদি একটা লেখচিত্রের সাহায্যে দেখি, ওকে, এদিকে তো আমাদের এক্স অ্যাক্সিস আর এদিকে ওয়াই অ্যাক্সিস। এই জায়গায় এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে তরঙ্গটাকে প্লট করি, সেটা হচ্ছে ওই এক্সটি যে তরঙ্গটা আছে, এদিকে এই এক্সটি তরঙ্গ যেটা আছে, অর্থাৎ এই তরঙ্গটাকে প্লট করি। ঠিক আছে, এই দিক বরাবর এই তরঙ্গটা দেই। ঠিক আছে, এই দিকে বরাবর এই এক্স ইজ ইকাল টু এ অন সাইন ওমেগা ওয়ান টি, সেটা এক্স অ্যাক্সিস বরাবর দেই। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কোন তরঙ্গটা, এই ওয়াই ইজ ইকাল টু এ টু সাইন ওমেগা টু টি প্লাস ডেল্টা, এই তরঙ্গটা ওয়াই অ্যাক্সিস বরাবর দেই। আর তার মানে কি না, তরঙ্গ দুটো পরস্পর লম্ব দিকে গতিশীল, সেই অবস্থায় যদি ওরা একে অপরের উপর পরিপাতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিসাজস ফিগার কেমন হবে সেটা আমরা দেখি।
ঠিক আছে। এবার তাহলে মূল কাজটা হচ্ছে করা হয় এইরকম ব্যাপার, এক্স অ্যাক্সিস বরাবর একটা তরঙ্গ আর ওয়াই অ্যাক্সিস বরাবর আর একটা তরঙ্গ দেওয়া হয়। এবার এখানে যে ফিগারটা হবে সেটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে, কোন যে তোমার প্রকৃতি, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, প্রকৃতি যেরকম হতে পারে যে এখানে দুটোর উপরিপাতের ফলে প্রকৃতি হতে পারে লব্ধি, যেটা সেই লব্ধিটা হতে পারে সরলরৈখিক, হতে পারে বৃত্তাকার, হতে পারে উপবৃত্তাকার, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাই লব্ধি হতে পারে সরলরেখা, বৃত্তাকার, উপবৃত্তাকার প্রভৃতি হতে পারে। ওকে। এবার যে দুটো তরঙ্গ তো আমি বলছিলাম বিস্তার কম্পাঙ্ক প্রাথমিক দশা আলাদা হতে পারে। এইবার বলছে যে হ্যাঁ, বৃত্তাকার সরলরেখা হবে, বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে, কোন কোন জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, কোন কোন জিনিসের উপর নির্ভর করে। এই আকৃতিটা যে কীরকম হবে, সরলরেখা না বৃত্তাকার না উপবৃত্তাকার, মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে তরঙ্গ দুটো নিয়েছি সেই তরঙ্গ দুটোর কম্পাঙ্কের অনুপাতের উপর নির্ভর করে। এই কম্পাঙ্কের অনুপাতের উপর নির্ভর করে যে লেখচিত্রটা আছে তার আকৃতি কেমন হবে সেটা নির্ভর করে তাদের কম্পাঙ্কের অনুপাত, অর্থাৎ W2/W1 বা W1/W2 যেটা আছে এই অনুপাতটার উপর নির্ভর করে। ঠিক আছে। আর একটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে প্রাথমিক দশার উপর, ডেল্টার উপর নির্ভর করে। এই দুটো জিনিসের উপর নির্ভর করে কেমন আকৃতি হবে, দুটো জিনিসের উপর নির্ভরশীল করে। এবার আমরা দেখব পরবর্তীকালে কেমনভাবে আকৃতি হয়। এবার এর ব্যবহার হিসাবে যদি বলা হয়, এর লিসাসেস ফিগারের যে ব্যবহার, আমরা পরে আসি যে কেমন আকৃতি হয়, এখন ব্যবহারটা দেখি। ব্যবহার সব জায়গায় যেটা আছে সিআরওতে ব্যবহার, ক্যাথোড রশ্মি অসিলোস্কোপ ব্যবহার, সিআরওতে, সিআরও সংক্ষেপে বলা হয়। তার পুরো নাম হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ, রে অসিলোস্কোপ, ও এস, বাংলা নামটা লিখে নেই। তো এই ক্যাথোড রশ্মি অসিলোস্কোপ বলে একটা যন্ত্র আছে যেখানে সিআরও ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এই যন্ত্রের ইনপুটের দুটো পোর্ট থাকে, সেই দুটো পোর্টের একটা দিয়ে তোমার এক্সট্রা দিতে হয়, অর্থাৎ এই তরঙ্গটা, আর একটা পোর্ট দিয়ে আর একটা তার দিয়ে তোমার এইটাকে দিতে হয়। আর যখনই দেই তার একটা স্ক্রিন আছে, সাধারণত কম্পিউটারের বা টিভির থেকেও খুব ছোট একটা স্ক্রিন থাকে, খুব ছোট এরকম আকৃতির, ঠিক আছে, বা এর থেকে আর একটু বড়ো। সেই স্ক্রিনের উপর এই যে লেখচিত্রটা তৈরি হয় দুটোর উপরিপাতের ফলে, দুটো তরঙ্গ দিলে কি হয়, দুটো তরঙ্গ ওই স্ক্রিন এই তোমার লম্বভাবে উপরিপাত ঘটে, এবং সেই স্ক্রিনের উপর যেমন তরঙ্গ দেবে সেই রকমভাবেই উপরিপাত ঘটিয়ে তোমার করে দেয়, তোমার স্ক্রিনের উপর তোমার ফিগারটা দেখিয়ে দেয়। ঠিক আছে। তো এই লিসাজের ফিগার যেটা আছে, লিসাজের চিত্রটা, সেটা হচ্ছে সিআরওর এই দুটো সমীকরণকে তুমি যখনই দিয়ে দেবে, দুটো তরঙ্গকে দিয়ে দেবে, ওরা লম্বভাবে উপরিপাত ঘটিয়ে সেই মুহূর্তে যেরকম ওর লব্ধি তরঙ্গ হওয়া উচিত সেই তরঙ্গটা ওরা দিয়ে দেয়, সেই প্যাটার্নটা ওরা দিয়ে দেয়। এবং এখান থেকে এই লিসাজের ফিগার থেকে যেসব জিনিসপত্রগুলো আছে, লিসাজের চিত্র থেকে আমরা যে প্যাটার্নটা পাই, সেই প্যাটার্ন অ্যাপ্লাই করে কিন্তু তরঙ্গ দুটোর মধ্যে দশা পার্থক্য, তাদের বিস্তারের অনুপাত, ইভেন হিস্ট্রিসিস ক্ষয় যেটা আছে, হিস্ট্রিসিস ক্ষয়, সেইগুলো নির্ণয় করতে পারি। ঠিক আছে। এটা লিসাজের ফিগারের মোটামুটি ব্যবহার। এবার তো আমরা যেটা দেখব, একই কম্পাঙ্কের তরঙ্গের উপরিপাত, লম্বভাবে উপরিপাত আর কি, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে লব্ধি তরঙ্গ কেমন হবে সেখান থেকে লিসাজের চিত্র যেটা সেটা আমরা অঙ্কন করতে পারবো। তো একই কম্পাঙ্ক মানে সেখানে কম্পাঙ্কের অনুপাত ω2/ω1, সেটা কত হবে, ω2/ω1 ইজ ইকুয়াল টু, তার মানে 1, একই কম্পাঙ্ক মানে ω1 ইজ ইকুয়াল টু ω2। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই তরঙ্গ দুটোর কম্পাঙ্ক একই। ওকে। এবার তাদের উপরিপাত ঘটালে কি হয় আমরা সেটা দেখে নিই। তো তরঙ্গ দুটো প্রথম লিখে নেই আমরা। তরঙ্গ দুটোর মধ্যে প্রথম তরঙ্গটা কি বলবো না, যে দুটো তরঙ্গ আছে সরল দোলগতি দুটো, SHM দুটো, সিম্পল হারমোনিক মোশন দুটি, একটা আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু A1 সাইন ω_t। ওকে। আর একটাকে লিখতে পারি, সেটা কি y ইজ ইকুয়াল টু A2 সাইন
ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো দুটোর কম্পাঙ্ক একই হয়েছে, বিস্তার যদিও আলাদা আছে, দুটোর কম্পাঙ্ক কিন্তু একই, ওমেগা একই। ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এখান থেকে কম্পাঙ্ক বার করাই যায়। তোমার 2 পাই বাই ওমেগা হচ্ছে টি, আর তার উল্টো মানে ওমেগা বাই 2 পাই। ঠিক আছে, এবার এখান থেকে আমি আমার কাজে লাগবে বলেই আমি সাইন ওমেগা টি বার করছি। সাইন ওমেগা টি কত হবে, ইজ ইকুয়াল টু এক্স বাই এ ওয়ান। আর কজ ওমেগা টি কত হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এক্স স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, কজ ওমেগা টি। ওকে, এটা হচ্ছে আমাদের কজ ওমেগা টি, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা কাজে লাগলো। এবার আমি এখানে এটাকে ভেঙে ফেললাম। ওয়াই ইজ ইকুয়াল টু দেয়ারফর A2 তো আছেই, A2 ইন্টু এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ কস বি অর্থাৎ কস ডেল্টা প্লাস কস এ কস ওমেগা টি সাইন ডেল্টা। ঠিক আছে, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলায় ফেলে দিলাম। এবার আমরা এই যে ওমেগা টি, সাইন ওমেগা টি এবং কস ওমেগা টি দুটোরই আমাদের আছে, মান আছে, সেই ওমেগা টি মান দুটো ওখানে বার করেছি এক্ষুনি, সেই দুটো আমরা বসিয়ে দেবো এখানে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু যেটা হবে, A2কে এই সাইডে নিয়ে আসলাম, A2 ওয়াই বাই A2 ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি মানে এক্স বাই এ ওয়ান cos delta plus cos omega t, that means √1 minus x square by a1 square, okay, into sin delta। এবার একে রুটহীন করার জন্য আমি কি করতে পারি, স্কোয়ার, এই যেটা রুট যুক্ত আছে তাকে এক সাইডে রেখে আর এটাকে এক সাইডে নিয়ে এসে স্কোয়ার করে দেবো। অর ওয়াই বাই A2 minus x by a1 cos delta is equal to √1 minus x square by a1 square sin delta। ঠিক আছে, এবার রুট তোলার জন্য ওটাকে বর্গ করে দিলাম। বর্গ করে দিলে এরকম হচ্ছে ওয়াই বাই এ ওয়ানের হোল স্কোয়ার, এটাকে একেবারে ভেঙে দিচ্ছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ওয়াই বাই A2 ইন্টু এক্স বাই এ ওয়ান কস ডেল্টা 2ab ইন্টু প্লাস বি স্কোয়ার, এটার স্কোয়ার আর এটা একটা রুট স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার হয়ে। ঠিক আছে, এবার আমি কি করব, সাইন স্কোয়ার আর কজ, এই যে সাইন স্কোয়ার পার্টটা আছে ভেঙে দিয়ে এটা সাইন স্কোয়ার ডেল্টা হবে, আর এক্স স্কোয়ার বাই স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা হবে। সেই সাইন স্কোয়ার ডেল্টা যেটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা যেটা মাইনাস হবে ওটাকে এই সাইডে নিয়ে আসলাম। ওকে, তো আমি আরেকটু করে নেই, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই A2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই বাই A2 ইন্টু এক্স বাই A1 কস ডেল্টা। আর এখানে দেখো তাহলে এই যেটা নিয়ে আসবো সেইটা সহ এটাকে আমি কমন নেই, এক্স স্কোয়ার বাই A1 স্কোয়ার, এটা হবে কজ স্কোয়ার ডেল্টা, আর এই সাইড থেকে ওইটা যদি কমন নেওয়া হয় এই সাইডে নিয়েছি প্লাস সাইন স্কোয়ার ডেল্টা, তাই না? আর 1 ইন্টু সাইন স্কোয়ার ডেল্টা এটা থেকে যাচ্ছে, মানে সাইন স্কোয়ার ডেল্টাটা থেকে যাচ্ছে, আর এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ডেল্টা যেটা সেটা এই সাইডে নিয়ে এসে সেই এক্স স্কোয়ার বাই স্কোয়ারটা কমন নিয়েছে। তাহলে এইটা যেটা হয়ে গেল এটা দেখো 1 হয়ে গেল। এবার তার মানে শুধু এটা থেকে গেল, আমি যদি ওটাকে নিয়ে যাই তাহলে এই সাইডে যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই A2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ওয়াই A2 ইন্টু এক্স A1 cos ডেল্টা প্লাস এক্স স্কোয়ার বাই A1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার ডেল্টা। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণভাবে একটা আমাদের যে লব্ধি তরঙ্গ হচ্ছে সেই লব্ধি তরঙ্গটার তোমার সেই লব্ধি তরঙ্গটার সমীকরণ, সেই লব্ধি তরঙ্গের সমীকরণ। ওকে, এটা হচ্ছে তাহলে কম্পাঙ্ক দুটোর উপরিপাত ঘটলে যে লব্ধি তরঙ্গ হচ্ছে সেই লব্ধি তরঙ্গটার সমীকরণ হচ্ছে এটা।
ঠিক আছে, লম্বভাবে যদি একে অপরের সঙ্গে পড়ে তাহলে সেক্ষেত্রে যে উপরিপাত হচ্ছে সেই উপরিপাত লম্বভাবে তো আমরা এখান থেকে এক্স আর ওয়াই থেকেই বুঝতে পারছি। তো লব্ধি তরঙ্গের হচ্ছে বিস্তারটা হচ্ছে এরকমই হবে। লব্ধি তরঙ্গের যে সমীকরণ দুটো মিক্স করলে সেই সমীকরণটা এরকমই হবে। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণটা তুমি খেয়াল করে দেখো, এটা অ্যাকচুয়ালি একটা উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এইবার উপবৃত্তের সমীকরণ হওয়া সত্ত্বেও এটা ডেল্টা এবং ওমেগার উপর তো নির্ভর করে। তো ওমেগা তো এখানে ফিক্সড আমি নিয়েই নিছি, ওমেগার যে অনুপাত, যে কম্পাঙ্কের অনুপাত, সেটা তো আমি নিয়েই নিছি ওমেগা 2 বাই ওমেগা 1। এবার নির্ভর করে এটা ডেল্টার উপর নির্ভর করবে যে কেমন ফিগার হবে। এখন দেখি মনে হচ্ছে উপবৃত্তের, এবার তাহলে ডেল্টার উপর নির্ভর করবে কেমন ফিগার হবে। তো আমি ওই সাইডে চলে যাই। তো সবার আগে আমি যেটা করলাম, আমি ওই যে লব্ধি তরঙ্গটা হয়েছিল সেই তরঙ্গটা আমি আগে লিখে দিলাম, সেই সমীকরণটা। ওকে, এবার বলছে যে স্পেশাল কেস, দুটো তরঙ্গের মধ্যে দশার যদি কোনো পার্থক্য না থাকে, দশা পার্থক্য, প্রথম কেস ধরলাম, দশা পার্থক্য ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে, আর ডেল্টা ইজ ইকুয়াল টু 0 হলে সাইন 0 0 হয়ে যাবে আর কজ ডেল্টা 1 হয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে ফর্মুলাটা কী হবে দেখো, এক্স স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, সরি ওটা ওয়াই স্কোয়ার, ওয়াই বাই a2 ইন্টু এক্স বাই a1 প্লাস ইন্টু 1 হবে এখানে একটা, প্লাস এটা এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। cos 0 1 আর সাইন ডেল্টা 0, সাইন স্কোয়ার, সাইন ডেল্টা 0 বলে ওটা 0 স্কোয়ার। তাহলে এটা যেটা হচ্ছে ওয়াই বাই, এখান থেকে ক্যালকুলেশন করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই বাই a2 মাইনাস এক্স বাই a1 এটার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। ওকে, তার মানে এখান থেকে আরও ভালোভাবে গেলে ওয়াই মাইনাস a2 মাইনাস এক্স বাই a1 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স যেটা আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই a2 ইজ ইকুয়াল টু এক্স বাই a1। দ্যাট মিন্স আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু a2 বাই a1 ইন্টু এক্স, a2 বাই a1 ইন্টু এক্স। ঠিক আছে, তার মানে আমি প্রথমেই একটা জিনিস বলছিলাম যে বিস্তারের উপর নির্ভর করে, তার ডেল্টার উপর নির্ভর করে, এটা ডেল্টার উপর নির্ভর করে একটা সমীকরণ চলেই এসে, ঠিক আছে, সেই সমীকরণটা দেখতে দেখো কেমন, একদম সরলরেখার সমীকরণ, তাদের বিস্তারের অনুপাত এটা কনস্ট্যান্ট জিনিস দুটো তরঙ্গের ক্ষেত্রে। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। তার মানে সিআরওর যে স্ক্রিনে বা তুমি যদি এইটার লেখচিত্র অঙ্কন করো, এইরকম দুটো তরঙ্গ নিয়ে যারা পরস্পর লম্ব, কিন্তু তাদের এবং কম্পাঙ্কের অনুপাত কত এক, মানে কম্পাঙ্কের একই এবং তাদের দশার কোনো পার্থক্য নেই, তাহলে তাদের উপরিপাতের ফলে সিআরওর স্ক্রিনে তুমি যে লেখচিত্র দেখতে পাবে সেটা হচ্ছে একটা সরল রেখার চিত্র। ঠিক আছে, আমি এঁকে দেখাচ্ছি সরলরেখাটা কেমন। তাহলে এখানের ক্ষেত্রে তাহলে লিসাজেস ফিগার কোন শর্তে, ডেল্টা ইজ ইকুয়াল টু 0 এবং তারা তরঙ্গ দুটোর কম্পাঙ্ক একই এবং তাদের দশাপার্থক্য যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে লিসাজেস ফিগারটা আমি এঁকে দেখাচ্ছি। দেখো চিত্রটা এরকম হবে, এই যে এবি সরলরেখা আছে, সেই এবি সরলরেখা হচ্ছে লিসাজেস চিত্র, ঠিক আছে, লিসাজেস ফিগার। ঠিক আছে, এবি সরলরেখাটাই এক্ষেত্রে হচ্ছে লিসাজেস ফিগার এবং মূলবিন্দুগামী সরলরেখা খেয়াল করে দেখো, এবং যার প্রবণতা ট্যানজেন্ট নতি সেটা হচ্ছে a2 বাই a1, সেটার প্রবণতা ট্যানজেন্ট বা নতি হচ্ছে a2 বাই a1। এখান থেকে এটা 2a, এটা এটা 2a1 আর এটা হচ্ছে 2a2। ঠিক আছে, তো এটা কি সরল রেখার সমীকরণ হলো। অ্যাকচুয়ালি আমরা যদি একটু দেখি যে তার গতিপথ অ্যাকচুয়ালি কীভাবে ভ্যারি করছে, আমরা যদি সেই লেখচিত্র দুটো প্রথম থেকেই নিয়ে আসি, যেমন এক্স ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, আর আরেকটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু a2 সাইন
ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, এখন ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এটা আর থাকছে না, ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথম টি ইজ ইকুয়াল টু যেখানে জিরো সেই জায়গার ক্ষেত্রে আমি দেখি ওর অবস্থান কোথায় হয়। টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরো মানে এটাও জিরো এটাও জিরো। ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে কিন্তু ওর অবস্থান দেখো, এও জিরো, এক্স অ্যাক্সিস বরাবরও জিরো, এক্সও জিরো। দেখো টি ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স জিরো, ওয়াইও জিরো, মান বসিয়ে দিয়ে দেখো টি ইজ ইকুয়াল টু জিরো হলে সাইন ওমেগা টি জিরো, দ্যাট মিনস জিরো ইন্টু এ ওয়ান মানে এক্স জিরো, ওয়াইও ঠিক একই রকমভাবে জিরো। ঠিক আছে, তার মানে সে তার অবস্থান হবে ওই জায়গায়। এবার দেখো টি ইজ ইকুয়াল টু সাপোজ টি বাই ফোর ধরলাম আমরা, পর্যায়কালের 4/1 তাহলে টি ইজ ইকুয়াল টু যদি টি বাই ফোর হয় সেক্ষেত্রে দেখো এটা হবে সাইন এ ওয়ান ইন্টু সাইন 2 পাই, সাইন ও ওমেগা বড় টি, সরি ওমেগা বড় টি বাই ফোর, ওমেগা বড় টি মানে 2 পাই, তার মানে এটা পাই বাই টু, তাহলে সাইন পাই বাই টু, এই যে ওমেগা টি এর মান হয়ে যাবে তখন সাইন পাই বাই টু, তার মানে এ ওয়ান সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু ওয়ান মানে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান। ঠিক একই রকমভাবে নির্ণয় করলে দেখা যাবে টি এর মান যদি তুমি বড় টি বাই ফোর পর্যায়কালের 4/1 সেটা বসিয়ে দাও তাহলে সেটা ওয়াই টু ইজ ইকুয়াল টু এ টু হবে। এবার এখান থেকে এ ওয়ান মানে এই পর্যন্ত এ ওয়ান, আর এ টু মানে ঠিক ওপরে এই পর্যন্ত এ টু, তার মানে বিন্দুটা হবে এই, তার মানে ও গেল কোথায়, এখান থেকে এই জায়গায় ওর, ঠিক আছে, গতিপথ। তারপরে কি হবে না, তারপরে তুমি যদি এবার টি ইজ ইকুয়াল টু টি বাই ফোর বসাও, তার কিছুক্ষণ পরে টি বাই টু বসাও, তাহলে তখন দেখবে দুটোই আবার শূন্য, মানে সে আবার এই জায়গায় রিটার্ন করবে, তার মানে এই আসলো, এটা 1 নম্বর যাচ্ছে, তারপর এই 2 নম্বর আবার ফিরলো। তারপরেই তুমি দেখবে যে টি ইজ ইকুয়াল টু থ্রি টি বাই ফোর যখনই বসাবে, এ তোমার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ ওয়ান আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ টু হবে, অর্থাৎ এই বিন্দুটা, অর্থাৎ তখন দেখা যাবে এখান থেকে ফিরে এই 3 নম্বর এই, এবং 4 নম্বরে আবার টি বসালে সে আবার জিরো হয়ে যাবে, অর্থাৎ এই বিন্দু থেকে তখন আবার এই দিকে যাবে, এটা 4 নম্বর পথ। ঠিক আছে, তার মানে এই গেল আবার এই আসলো, আবার এই গেল আবার এই আসলো, এই হচ্ছে ওর পুরো একটা পর্যায়কালের মধ্যে এইভাবে যদি উপরিপাত ঘটে থাকে তাদের, এবং সত্যটা যদি এরকম হয় যে তাদের কম্পাঙ্ক একই এবং ডেল্টা জিরো, তার মানে সেই এইভাবেই তোমার ওর গতিপথটা হবে সরলরৈখিকভাবে, একবার এখান থেকে এই গেল আবার এই আসলো, আবার এই গেল আবার এই আসলো, এইভাবে গতিপথটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু জিরোতে। দেখো লিসাসেস ফিগার যেটা আছে প্রচণ্ড 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার সাপেক্ষে। এরপরে যেটা আছে যে দশাপার্থক্য যদি এরকম হয় যে দশাপার্থক্য ডেল্টা ইজ ইকুয়াল টু, ও এটা কিন্তু পজিটিভ স্লোপ, দেখো এ টু বাই এ ওয়ান যে স্লোপটা আছে, যে প্রবণতা আছে সেটা কিন্তু পজিটিভ, দেখো এ টু বাই এ ওয়ান, ঠিক আছে, এই সরলরেখার তাহলে প্রবণতা কতটা হবে, প্রবণতা হচ্ছে এ টু বাই এ ওয়ান, ঠিক আছে, প্রবণতা স্লোপ যেটা সেটা হচ্ছে এ টু বাই এ ওয়ান ট্যানজেন্ট। ওকে, এবার তাহলে তুমি বুঝতে পারছো যে ডেল্টা আর ওমেগার যে অনুপাত, কম্পাঙ্কের অনুপাত, এরা হচ্ছে দেখাবে তার আকৃতি কেমন হবে, সরলরৈখিক না এ, আর এ টু বাই এ ওয়ান হচ্ছে এক্ষেত্রে তার ট্যানজেন্ট দেখাচ্ছে সরলরেখাটার। ওকে, বিস্তারের অনুপাত। তো এবার 2 নম্বর ক্ষেত্রে যদি আমরা দেখি ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, কজ 180 ডিগ্রি -1, আর সাইন 180 ডিগ্রি 0, তাই তো, তাহলে সেক্ষেত্রে দেখবে এই সরলরেখাটা হয়ে যাবে এরকম, ওই যে লেখচিত্রটা আছে, এই যে সমীকরণটা, ওয়াই স্কোয়ার বাই এ টু স্কোয়ার -2 ইন্টু ওয়াই বাই এ টু ইন্টু এক্স বাই এ ওয়ান, এটা হচ্ছে কজ 180 ডিগ্রি প্লাস এক্স স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 180 ডিগ্রি। এবার কজ 180 ডিগ্রির মান কত, -1, আর এটা কত, এটা সেই 0, তার মানে তুমি এখানে যদি মানটা বসিয়ে দাও এই -1 আর এটা মিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই এ টু স্কোয়ার -2 ইন্টু ওয়াই বাই এ টু ইন্টু এক্স বাই এ ওয়ান ইন্টু -1 মানে এটা হয়ে যাবে প্লাস,
প্লাস এক্স বাই এ ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার বাই ইজ ইকাল টু জিরো। দ্যাট মিন্স এটা হলো ওয়াই বাই এ টু প্লাস এক্স বাই এ ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকাল টু জিরো। দ্যাট মিন্স ওয়াই বাই এ টু ইজ ইকাল টু মাইনাস অফ এক্স বাই এ ওয়ান একেবার করে দিলাম, তার মানে ওয়াই ইজ ইকাল টু এ টু বাই এ ওয়ান, তার আগে একটা মাইনাস ইন্টু এক্স। এটাও একটা সরলরেখার সমীকরণ, তবে তার স্লোপ হচ্ছে নেগেটিভ স্লোপ। সরলরেখার সমীকরণ কিন্তু তার স্লোপটা হচ্ছে নেগেটিভ। দেখো মাইনাস এসছে আগে, অর্থাৎ এর লেখচিত্রটা যদি আমি অঙ্কন করে দিই এর লিসাসের ফিগার, যেক্ষেত্রে হচ্ছে তরঙ্গ দুটো যারা লম্বভাবে উপরিপাত ঘটলো তারা লম্বভাবে এবং তাদের মধ্যে দশাপার্থক্য যদি 180 হয়, সেক্ষেত্রে লিসাসের ফিগারটা কেমন হবে আমি দেখাচ্ছি। এবার এই দেখো যে লেখচিত্র যেটা এই যে সরলরেখাটা হয়েছে এটাও একটা সরলরেখা এবং তার লেখচিত্র হবে এরকম, ঠিক আছে। অর্থাৎ ডেল্টা 180 ডিগ্রি, তাদের দশাপার্থক্য যদি 180 ডিগ্রি হয় সেটাও সরলরেখা হবে, তাদের লিসাস ফিগারে এলফিটা সেটাও সরলরেখা, ঠিক আছে। এটাকে যদি আমি এ সিডি সরলরেখা দেই তাহলে এলপি হচ্ছে এক্ষেত্রেও সিডি সরলরেখা। তো সেটা কি নেগেটিভ স্লোপ, আগে এই দিকে হচ্ছিল এবার এই দিকে নেগেটিভ স্লোপ হবে, ঠিক আছে। এক্ষেত্রেও সেই একই ব্যাপার, এই সাইডটা এই পর্যন্ত 2a2 আর এটা হচ্ছে 2a1, ওকে। আর এবার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাও আমরা একটু দেখতে পারি। দেখো অ্যাকচুয়ালি কিন্তু একটা জিনিস এখানে আমি বলিনি, এখানে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর এই দিক বরাবর কিন্তু আমরা ওই এক্স ইজ ইকুয়াল টু যে সমীকরণ সেই তরঙ্গটা বসিয়েছি, আর এই অ্যাক্সিস বরাবর আমি ওই ওয়াই এর যে সমীকরণ সেটা এই দিক বরাবর প্লট করেছি, যেটা এর আগের লেখচিত্রে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে এই জিনিসগুলো তোমার একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর যায়। তা যেই যাবে যদি তাদের মধ্যে দশার পার্থক্য 180 ডিগ্রি হয় আর কম্পাঙ্ক যদি সমান হয়, তাহলে এই দিক বরাবর ওই সাইন ওয়েভটা যাবে আর এই দিক বরাবর এই সাইন ওয়েভটা যাবে। ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো সাইন ওয়েভ মিলে দেখা যাবে যে আমাদের লব্ধি এরকম একটা হচ্ছে। এবং এই ক্ষেত্রেও আমি যদি ওই জায়গায় আবার সেই লেখচিত্রেই চলে যাই, যে আমি ব্যাখ্যা যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা দেখার জন্য চেষ্টা করি, তাহলে প্রথম লেখচিত্র তো আমরা জানি তোমার এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান সাইন ওমেগা টি, এটার কোনো ব্যাপার নয়। কিন্তু দ্বিতীয় সমীকরণটা যেটা আছে সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ টু সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি, তাদের দশার পার্থক্য, আর 180 ডিগ্রি প্লাস ওমেগা টি, তার মানে এটা মাইনাস সাইন ওমেগা টি, মানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ টু সাইন ওমেগা টি হবে, অর্থাৎ ওয়াইটা নেগেটিভ হয়ে যাবে। এবার টি ইজ ইকুয়াল টু জিরো বসাও, এই বিন্দুই হবে, দুটোই জিরো, এক্সও জিরো ওয়াইও জিরো, এদিক বরাবরও জিরো এদিক বরাবরও জিরো, বিন্দুটা ওই হবে। কিন্তু টি ইজ ইকুয়াল টু টি বাই 4 বসাও, যেই টি/4 বসাবে এটা হবে এ, এক্স ইজ ইকুয়াল টু এ হবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস সরি এক মিনিট, হ্যাঁ এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান। দেখো টি ইজ ইকুয়াল টু টি/4 বসালে এটা পাই বাই টু মানে 1, তার মানে সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান হবে। আর ওয়াই এর মানটা তুমি এখানে যদি তুমি বসিয়ে দাও এটা -a2 হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু -a2, তার মানে এ ওয়ান এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান মানে এই, আর এখান থেকে +a2 না -a2, অর্থাৎ নিচে a2তে চলে আসবে, এদিকে এটাও a2 আর এটাও a2, 2a2 টোটাল, তাহলে এই হবে সেই বিন্দুটা, অর্থাৎ এই বিন্দু থেকে সরাসরি ও চলে আসবে এই দিকে, ঠিক আছে। তাহলে 1 নম্বর চলে আসলে এখান থেকে। ঠিক এর পরেরটা দেখলে দেখা যাবে যে টি ইজ ইকুয়াল টু টি/2 যদি বসিয়ে দেই তাহলে সেক্ষেত্রে পাই হবে, দুটোই জিরো হবে, মানে আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসবে, মানে ওর 2 নম্বর যাত্রাপথ হচ্ছে এটা, এখান থেকে এই দিকে। তারপরেই আমরা যেটা দেখতে পাবো যে টি ইজ ইকুয়াল টু 3t/4 যদি বসাই তাহলে ও হবে এই জায়গায় তোমার এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে -a2 আর এটা হয়ে যাবে +a2, অর্থাৎ সাইন দুটোই মাইনাস হয়ে যাবে, এটা হবে +a2 আর -a2 আর +a2 মিলে বিন্দুটা এই, মানে তখন ও 3 নম্বর যাত্রাপথ হচ্ছে এই জায়গায়। ঠিক টি ইজ ইকুয়াল টু টি বসালে দেখা যাবে ও আবার 0 হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আবার এই জায়গায় চলে আসলো, মানে এর যাত্রাপথটা খেয়াল করো, আগে এই দিকে তারপর এই, ঠিক আছে।
তো আমাদের যাত্রাপথের থেকেও আমাদের মূল যে জিনিসটা কাজে লাগে সেটা কিন্তু ওই লিসাসেস ফিগারটা আঁকা তোমাদের এরকম দিয়ে দেবে, যে ডেল্টা দিয়ে দেবে, কম্পাঙ্ক একই হলে তাদের লিসাসেস ফিগার কেমন হবে দেখাও। ঠিক আছে, এই যে সমীকরণ আছে এই সমীকরণের সাহায্যে তোমাকে দেখাতে হবে নম্বর অনুযায়ী, যদি নম্বর বেশি থাকে সমীকরণটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, প্রায় এই ভীষণভাবে এই কোশ্চেন দেয়। এরপরে দেখা যায় যে তারপরে স্পেশাল কেস 3 নম্বর, যদি ডেল্টা ইজ ইকুয়াল টু 5/2 হয়, ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 5/2 হয় তখন লেখচিত্রটা কেমন হবে। তো আমি ডেল্টা ইজ ইকুয়াল টু 5/2 বসিয়ে এখানে দেখি, দেখো মানটা যেটা হবে এখানে সেই আমাদের মূল সমীকরণে যদি বসিয়ে দিই, ওয়াই স্কোয়ার বাই এ টু স্কোয়ার মাইনাস 2y/a2 ইন্টু x/a1 প্লাস কস π/2 প্লাস এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার π/2। এখন কস π/2 মানে 0, এই পার্টটা 0, আর যেই 0 হয়ে যাবে এই টোটাল পার্টটাই 0। তার মানে এই লেখচিত্রটা তখন এই সমীকরণটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই a2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার π/2 মানে 1। এবং লেখচিত্রটা খুব সুন্দর সিম্পল একটা লেখচিত্র চলে আসলো, যখন তাদের মধ্যে দশার পার্থক্য, তারা তো সমকোণে একে অপরের উপরে পরিপাতিত হচ্ছে, তারা তাদের কম্পাঙ্কের অনুপাত একই, তার মানে তাদের কম্পাঙ্ক একই, এবং তাদের দশার পার্থক্য যদি π/2 হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাদের এই হচ্ছে তাদের সমীকরণ। এবং এই সমীকরণটা দেখে হেভি বোঝা যাচ্ছে যে সমীকরণটা কি, সে তোমরা খুব পরিচিত সমীকরণ, এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ, তাই না? এক্স স্কোয়ার বাই a1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই a2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা উপবৃত্তের সমীকরণ, একদম স্ট্যান্ডার্ড সমীকরণ। তার মানে এই অনুযায়ী যদি আমরা লিসাসেস ফিগার অঙ্কন করি, আমি দেখাচ্ছি কেমন হবে। তো এখানে দেখো এই সমীকরণ অনুযায়ী যদি লেখচিত্র অঙ্কন করি, একদম এইরকম একটা, এই যে কালো কালার দিয়ে যেটা আছে সেই এরকম একটা উপবৃত্ত হবে, ঠিক আছে? এবং সেই উপবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা তো আমরা উপাক্ষ বলি, এটাকে পরাক্ষ বলি। দেখো a1 হচ্ছে উপাক্ষ, অর্ধ উপাক্ষ অ্যাকচুয়ালি, 2a1 হচ্ছে উপাক্ষ, আর পরাক্ষ হচ্ছে 2a2, ঠিক আছে? উপাক্ষ পরাক্ষ, ওকে, এই হচ্ছে অধিবৃত্ত হবে। এবার সরি, অধিবৃত্ত না, তাহলে কীরকম হবে এক্ষেত্রে? এলপি হচ্ছে এলপি উপবৃত্ত, ঠিক আছে? লিসাসেস ফিগার যেটা, সেটা হচ্ছে উপবৃত্তাকার হবে, ওকে। এবার উপবৃত্ত অনুযায়ী ও কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারি, কিন্তু আমাদের সেই সরলরেখা, এখানে আমি একটা কথা বলে দিই, যদি এইবার এরকম হয় যে a1 ইজ ইকুয়াল টু a2, অর্থাৎ উপাক্ষ আর পরাক্ষ একই হয়ে যায়, যদি উপাক্ষ আর পরাক্ষ একই হয়ে যায় তখন কি হবে বলো তো? তখন এটা কিন্তু বৃত্তাকার হয়ে যাবে। যে উপবৃত্তের উপাক্ষ আর পরাক্ষ সমান দৈর্ঘ্য, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে বৃত্তাকার। তো যাই হোক, আমি সেটা আসছি পরে, এখানেই তুমি মান বসিয়ে দিলে হবে। a1 আর a2 যদি a ধরি, তাহলে সেক্ষেত্রে এটা y/a স্কোয়ার প্লাস এটা x/a স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার কমন নিয়ে এই সাইডে নিয়ে এসো, এটা হচ্ছে স্কোয়ার। এটা বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার, তাই না? তার মানে সেক্ষেত্রে কিন্তু a1 ইজ ইকুয়াল টু a2 হলে কিন্তু বৃত্ত হয়ে যাবে। আমি একটু আগেই বলেছিলাম যে এদের বিস্তার কিন্তু তাদের তোমার এটা নির্ভর করায়, শেপটা এটা, ঠিক আছে? তো এই যে বিস্তার যেটা আছে সেই বিস্তার পার্টটাও দেখো যে উপবৃত্ত হবে বা হতে পারে এরকম বৃত্ত, ঠিক আছে? যদি সমান বিস্তার হয় তাহলে সেটা কিন্তু শেপ চেঞ্জ করে বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে? বৃত্তও একটা ধরনের উপবৃত্ত বলতেই পারি, একটা স্পেশাল কেস, স্পেশাল উপবৃত্ত যেখানে উপাক্ষ পরাক্ষর দৈর্ঘ্য সমান। যাই হোক, এবার এক্ষেত্রে যাচ্ছে কোন দিকে? তো এইটাকে আমি যদি সিম্পলি এইটার সমীকরণ যদি করে দেই, আমি অত বেশি করে করছি না, সিম্পলি দেখাচ্ছি, এক মিনিট। দেখো তখন কিন্তু এইরকম হবে তোমার লিসাসেস ফিগারটা, ঠিক আছে? অর্থাৎ দুটোই এ, এটা 2a, এটাও 2a, a1 a2 যেহেতু সমান, এটাও 2a, ঠিক আছে? তখন ফিগারটা হবে এইরকম। এবার আমরা দেখি যে এই অবস্থায় যখন ডেল্টা π/2
সেই অবস্থার ও যাত্রাপথ ওর গতিপথ কীরকম দিকে হয়। ঠিক আছে, তা সেটা দেখতে গিয়ে আমার প্রথমেই সেই সমীকরণ দুটো দরকার। একটা সমীকরণ হচ্ছে আমরা জানি এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, তাই না? ডেল্টার মান এখানে পাই বাই টু, তার মানে এটা কস ওমেগা টি ইজ ইকাল টু এ কস ওমেগা টি। এখন টি ইজ ইকাল টু জিরো বসাও, টি ইজ ইকাল টু জিরো বসালেই দেখো এক্স ইজ ইকাল টু জিরো, গুড। টি ইজ ইকাল টু জিরো বসাও, এক্স ইজ ইকাল টু জিরো, বাট ওয়াই, এক মিনিট, তাহলে টি ইজ ইকাল টু জিরোতে এক্স ইজ ইকাল টু জিরো, এবং এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে ওয়াই ইজ ইকাল টু, দেখো এখানে, সরি এটা এ ওয়ান এটা এ টু, তাহলে এখানে কত হবে এ টু আর কস জিরো তো ওয়ান, তার মানে ওয়াই ইজ ইকাল টু এ টু, মানে বিন্দুটা কোথায়, বিন্দুটা এখানে। ঠিক আছে, এবার তুমি যদি এরকম হতো যে তুমি বিন্দু, তাহলে প্রথম এই অবস্থায় আছে। এবার টি ইজ ইকাল টু টি বাই ফোর, টি বাই ফোর বসাও, টি বাই ফোর বসালে সাইনের এক্স ইজ ইকাল টু কত হবে, এক্স ইজ ইকাল টু কিন্তু টি বাই ফোর সাইন পাই বাই টু, মানে এক্স ইজ ইকাল টু টি ইজ ইকাল টু বড় টি বাই ফোর বসালেই, ও এক্ষেত্রে কিন্তু সেটা এখানে, ঠিক আছে। তো এবার টি ইজ ইকাল টু টি বাই ফোর বসালেই এক্স ইজ ইকাল টু এখানে মান বসিয়ে দিয়ে দেখো এ টু হবে, আর ওয়াই ইজ ইকাল টু জিরো, মানে কোন বিন্দুটা এ টু জিরো, সরি এক্স ইজ ইকাল টু এ টু, সরি ভুল বললাম, সেটা কী হবে, টি ইজ ইকাল টু টি বাই ফোরে এক্স ইজ ইকাল টু এ টু না এ ওয়ান, এ টু হওয়ার কোনো যুক্তি নেই, আর টি ইজ ইকাল টু টি বাই ফোরে এটা কস পাই বাই টু হবে, মানে ওয়াই ইজ ইকাল টু জিরো হবে। তাহলে এ ওয়ান জিরো মানে সেই বিন্দুটা কিন্তু এই, অর্থাৎ ও এই দিক বরাবর ঘুরলো, ঠিক আছে, ও এই দিক বরাবর এই দিকে চলে আসলো, ঠিক আছে। ঠিক তারপরের স্টেপটা তুমি যদি টি ইজ ইকাল টু টি বাই টু বসাও, তাহলে এক্স ইজ ইকাল টু জিরো হবে আর ওয়াই ইজ ইকাল টু মাইনাস এ টু হবে, এক্স ইজ ইকাল টু জিরো আর ওয়াই ইজ ইকাল টু মাইনাস এ টু, কোথায় না টি ইজ ইকাল টু স্মল টি ইজ ইকাল টু টি বাই টু টাইমে, ঠিক আছে। তার মানে সেই বিন্দুটা এই বিন্দু হবে, তার মানে তার ঘূর্ণন হচ্ছে এই দিকে, তার মানে এইবার তারপর এবার এই দিকে এইভাবে তুমি মানগুলো পুট করতে হতে দেখা যাবে যে এই ক্ষেত্রে যে ঘূর্ণনটা হবে সেটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এবং এটাকে আমরা ওই তার মানে এক্ষেত্রে যে ঘূর্ণনটা সীমাবদ্ধ থাকছে সেটা দেখো তোমার ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে আমরা ইংরাজিতে যেটা এই ধরনের এটাকে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করা, তখন তো পোলারাইজেশন হবে, তো একে বলা হয় রাইট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন, ইলিপ্টিক্যাল, ঠিক আছে, হ্যান্ডেড ইলিপ্টিক্যাল পোলারাইজেশন, ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, দেখো তাহলে রাইট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এলিপস থেকে, উপবৃত্ত থেকে এই নামটা এসছে, ঠিক আছে, যে যেহেতু ডান দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এই ক্ষেত্রে হলে এরকম, ঠিক আছে, তাই এই ধরনের পোলারাইজেশনকে রাইট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন বলে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে ডেল্টা আমি ধরেছিলাম সেটা দশাবার্তক্য দ্বিতীয়টা দশায় এগিয়েছিল, প্লাস ডেল্টা পাই বাই টু, ঠিক আছে। এই পাই বাই টুটা, এই ডেল্টাটা যদি আমি দ্বিতীয়টার সঙ্গে না ধরে প্রথমটার সঙ্গে ধরতাম, অর্থাৎ আমি এক্ষেত্রে যেটা ধরেছি দশাবার্তক্য তো দ্বিতীয়টা এগিয়ে আছে, সেক্ষেত্রে এটা লেফট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন হচ্ছে, তুমি যদি এই দশাবার্তক্য প্রথমটা যদি পাই বাই টু এগিয়ে থাকতো, প্রথমটা যদি পাই বাই টু এগিয়ে থাকতো, অর্থাৎ আমি যে এটা ধরেছিলাম এই যে এ সাইন ওমেগা টি আর দ্বিতীয়টা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা না ধরে যদি এরকম ধরতাম যে প্রথমটাই এ ওয়ান সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ডেল্টা প্রথমটার সঙ্গে যদি যোগ ধরতাম, এবং সেক্ষেত্রে যদি ডেল্টা পাই বাই টু, অর্থাৎ প্রথমটা যদি পাই বাই টু এগিয়ে থাকতো, তাহলে কিন্তু এই ক্ষেত্রের ঘূর্ণনটা উল্টো দিকে হতো, এই দিকে ঘূর্ণন হতো, তাকে বলা হয় লেফট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন। তখনও এইরকম উপবৃত্ত হবে এবং সেক্ষেত্রে লেফট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন হবে,
ঠিক আছে, লেফট হ্যান্ডেড, সেক্ষেত্রে রাইট হ্যান্ডেড না, তখন এই দিকে ঘুরবে না, আমি আবারও বলছি তখন এই দিকে ঘুরবে না, তখন এই দিকে ঘুরবে। ঠিক আছে, অর্থাৎ π/2 যদি আমি প্রথমটা এগিয়ে থাকে তখন লেফট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন হবে, আর অন্যটাই হবে তোমার যদি π/2 দ্বিতীয়টা এগিয়ে থাকে দশায়, তাহলে সেক্ষেত্রে হবে তোমার রাইট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন। দেখো এই লাস্ট পার্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমি বারবার করে বলছি, ওই জন্য লাস্ট পার্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট পরীক্ষার সাপেক্ষে। ঠিক আছে, যে ডেল্টা যদি দুটো তরঙ্গর ক্ষেত্রে এরকম হয় যে তাদের দশার পার্থক্য π/2, অর্থাৎ প্রথমটা π/2 যদি এগিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার লেসাজের ফিগার কেমন হবে না উপবৃত্তাকার হবে, এবং সেটা লেফট হ্যান্ডেড ঘড়ির কাঁটার যে বিপরীত দিকে সেই দিকের ঘূর্ণন, সেই দিকের পোলারাইজেশন হবে। আর যদি এরকম হয় এই যে দ্বিতীয়টা দশা এগিয়ে আছে π/2, তাহলে সেই ক্ষেত্রে উপবৃত্ত হবে এবং সেটা রাইট হ্যান্ডেড ইলেকট্রিক্যাল পোলারাইজেশন হবে, অর্থাৎ সেটা ঘড়ির কাঁটার দিকে পোলারাইজেশন হবে, ঘড়ির কাঁটার দিকে পোলারাইজেশন হবে। ওকে, এবার তাহলে সেক্ষেত্রে ঘূর্ণনের দিকটা কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে হবে। এবার যদি তাদের দুটোর বিস্তার সমান হয় তাহলে সেটা কিন্তু সার্কুলারলি, অর্থাৎ সার্কুলারলি পোলারাইজেশন, অর্থাৎ সেটা বৃত্তাকার পথে পোলারাইজেশন, সেক্ষেত্রে পথটা হবে বৃত্তাকার। তবে ওই রাইট হ্যান্ডেড বা লেফট হ্যান্ডেড যেটা ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে সেটা কিন্তু একই থাকবে। ওকে, এর পরেরটাই চলে আসি। এই পেজে শুরুতেই আবার আমি সেই আমার মূল যে সমীকরণটা ছিল সেটা আগে লিখে নিলাম। ঠিক আছে, এবার যদি ডেল্টার মান এরকম হয় যে π/4 বিজোড় গুণিতকগুলো যদি এরকম হয় যে π/4 বিজোড় গুণিতকগুলো, ঠিক আছে, তো π/4 বিজোড় গুণিতক যখনই হবে তখন আমাদের সাইন যেটা আছে সেটা π/4 যে বিজোড় গুণিতক হোক না কেন, এটা তো সাইন স্কোয়ার পার্ট আছে, তাই সাইন মাইনাস হোক আর প্লাস হোক, সেটা সবসময় π/4 বিজোড় গুণিতক মানে সেই তোমার 1/√2 মান হবে, সাইন তার স্কোয়ার করলে 2 হবে, প্লাস মাইনাস। অর্থাৎ আমি দেখাচ্ছি, ডেল্টা ইজ ইকুয়াল টু যদি π/4 বিজোড় গুণিতক হয়, অর্থাৎ π/4, 3π/4, 5π/4, 7π/4, 9π/4, 11π/4, 13π/4, 15π/4, এইরকম মানগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা দেখা যাবে যে কিছু কিছু জিনিসের জন্য যেটা কস আর সাইনের মান তো একই, সেক্ষেত্রে কস ডেল্টা কীরকম হবে, কখনো 1 বাই তোমার +√2 হতে পারে, আবার মাইনাস হতে পারে, প্লাস মাইনাস 1/√2। সাইন ডেল্টাও তাই হবে, দেখো প্লাস মাইনাস 1/√2। বাট এখানে সাইন স্কোয়ার, আমাদের ফর্মুলায় সাইন স্কোয়ার আছে, তাই সেক্ষেত্রে সাইন স্কোয়ারের মান 1 অলওয়েজ, সাইন স্কোয়ার যদি স্কোয়ার করে দেয় তাহলে সাইন স্কোয়ার ডেল্টা কিন্তু অলওয়েজ হাফ হবে, প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই। কিন্তু কজের যেহেতু এখানে স্কোয়ার নেই, তাই কসটা কিন্তু প্লাস মাইনাস ভ্যারি করবে, যখনই এটা প্লাস দেবো তখন এটা মাইনাস থাকবে, যখন এটা মাইনাস দেবো তখন এটা প্লাস থাকবে। তাই এই যে আমি বিজোড়গুলো ধরেছি তাদের মধ্যে কস কোনগুলো প্লাস কোনগুলো মাইনাস হবে সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে কোন কোন ডেল্টার জন্য কস প্লাস হয় সেইগুলো একটু দেখে নেই। যে ডেল্টার জন্য কসগুলো প্লাস হয় সেই ক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু এরকম π/4 প্লাস, ঠিক আছে, 7π/4 এটারও প্লাস, 9π/4 এর জন্য কস প্লাস হবে, 15π/4 এর জন্য কস প্লাস হবে। আর কস তাহলে এইগুলোর জন্য কস ডেল্টা কত হবে, প্লাস 1/√2, এবং সেই মানটা যদি আমরা বসিয়ে দেই, অর্থাৎ এই ডেল্টার মানটা এবার কিন্তু বিজোড় গুণিতকগুলো শুধু ধরিনি, অন্যগুলো, তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা হবে y² / a² প্লাস 2, সরি এটা মাইনাস 2y/a2 ইন্টু x/a1 ইন্টু কস ডেল্টা মানে 1/√2 প্লাস তো প্লাস x² / a1² ইজ ইকুয়াল টু, এটা হবে তোমার হাফ, সাইন স্কোয়ার মানে হাফ। ঠিক আছে, এবার এটাকে একটু সিম্পলিফাই করলে যেটা আমরা দেখতে পাবো সেটা দেখো, এটা হচ্ছে y² / a2 এর স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার বাই এ ওয়ানের স্কোয়ার মাইনাস এটা টু মানে রুট টু ইন্টু ওয়াই বাই এ টু ইন্টু এক্স বাই এ ওয়ান ইজ ইকুয়াল টু হাফ। দেখো এটাও একটা উপবৃত্তের সমীকরণ, তবে আগে যেমন সুন্দর উপবৃত্তের সমীকরণ হচ্ছিল, এটা কিন্তু অত সুন্দর উপবৃত্তর সমীকরণ হবে না। সেক্ষেত্রে উপবৃত্তটা যদি আমি অঙ্কন করি, আমি দেখাচ্ছি। দেখো এক্ষেত্রে যে উপবৃত্তটা হবে সেটা দেখো আগের মতো এরকম সুন্দর উপবৃত্ত না, এটা একটু বক্র, এটা একটু তির্যক উপবৃত্ত, তির্যকভাবে থাকবে, ঠিক আছে, আগের মতো নয়, এটা তির্যকভাবে থাকবে। যদি কিসের মান, ডেল্টার মান এইগুলো হয়, যেক্ষেত্রে কসটা প্লাস হবে, প্লাস ওয়ান বাই রুট টু হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এইরকম, বা মাইনাস ওয়ান বাই রুট টু হলেও সেক্ষেত্রেও উপবৃত্তের লেখচিত্র এরকম হবে। তো সেক্ষেত্রে একটু আলাদা শুধু একটা জিনিসে, সেটা হচ্ছে ঘূর্ণনটা একটু আলাদা হবে। আমি একটু দেখাচ্ছি। এবার এই ক্ষেত্রে তুমি যদি ঘূর্ণন দেখো কীরকম ঘূর্ণন হবে, তো এক্ষেত্রে দেখো যে ঘূর্ণনের দিকটা, ওর গতিপথটা যদি আমরা দেখতে চাই, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরো বসালাম আমাদের সেই মেন সমীকরণে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে। দেখো টি ইজ ইকুয়াল টু জিরো বসালে এক্স ইজ ইকুয়াল টু জিরো। এখানে টি ইজ ইকুয়াল টু যদি জিরো বসাই, তাহলে ওয়াই এর মান কত হবে? দেখো টি ইজ ইকুয়াল টু জিরো বসালে ডেল্টার মান তো পাই বাই ফোর, আমি শুধু এইটাকে নিলাম, হ্যাঁ, অন্যগুলো নিচ্ছি না। এখন অন্যগুলো নিলেও একই মান হবে, তো শুধু পাই বাই ফোরটা নিলাম, 7 পাই বাই 4 বা 9 পাই বাই 4 এদের কারণ নিচ্ছি না। তাহলে এখানে যদি আমি মান বসিয়ে দিই, তাহলে এটা সাইন পাই বাই 4 মানে এ টু বাই রুট টু। তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে, টি ইজ ইকুয়াল টু জিরোতে এক্স কত? জিরো। এক্স জিরো মানে এই বিন্দু, মানে এখানে। এবার ওয়াই কত সেক্ষেত্রে? ওয়াই হচ্ছে এ বা এ টু বাই রুট টু, মানে এইদিকে তো এ টু ছিল, এইটা টু এ টু, আমাদের প্রতিটা লেখচিত্রে একই ব্যাপার, এটা টু এ ওয়ান, ঠিক আছে। তো সেটা এখানে বিষয়টা কি হলো, তাহলে জিরো, এক্স হচ্ছে জিরো আর ওয়াই হচ্ছে এ টু বাই রুট টু এই পর্যন্ত, মানে বিন্দুটা থাকবে এই জায়গাটায়। ক্লিয়ার? এবার তারপরে কি বলছে, এরপরে বলছে আমি টি ইজ ইকুয়াল টু টি বাই ফোর বসালাম। যেই টি ইজ ইকুয়াল টু টি বাই ফোর মানে ওমেগা টি ইজ ইকুয়াল টু পাই বাই টু, ওমেগা টি ইজ ইকুয়াল টু পাই বাই টু মানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এ ওয়ান সাইন পাই বাই টু, মানে সাইন পাই বাই টু ওয়ান, মানে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান হবে। এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান মানে কোথায়? এই দিকে, এই পর্যন্ত, এই এক্স অ্যাক্সিস বরাবর এ ওয়ান মান এই পর্যন্ত, সর্বোচ্চ এ ওয়ান, এখান থেকে টু এ ওয়ান, এটা মানে এটা এ ওয়ান, ওকে। আর ওয়াই কত হয়? ওয়াই দেখো, ওয়াই এখানে মান যদি বসাই, এ টু ইন্টু সাইন পাই বাই টু, ওমেগা টি মানে তো পাই বাই টু প্লাস পাই বাই ফোর। এবার সাইন পাই বাই টু প্লাস পাই বাই ফোর মানে কি? কস পাই বাই ফোর। কস পাই বাই ফোর মানে ওয়ান বাই রুট টু, মানে সেটাও এ টু বাই রুট টু। তার মানে যেটা টি ইজ ইকুয়াল টু টি বাই ফোরে ওর অবস্থান, এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান আর ওয়াই ইজ ইকুয়াল টু এ টু বাই রুট টু। তার মানে এ ওয়ান এক্স ইজ ইকুয়াল টু, এই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান আর ওয়াই হচ্ছে এ টু বাই রুট টু, মানে এই বিন্দু, এই তো ওয়াই এর মান এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত তো টোটালটা ওয়াই, আর এ টু বাই রুট টু, সরি এখান থেকে এই পর্যন্ত টোটালটা তো এ টু, আর এই পর্যন্ত হয়তো এ টু বাই রুট টু হবে। তাই দেখো এই জায়গাটায় টাচ করেছে গ্রাফটা, দেখো গ্রাফটা কিন্তু এই এত দূর না, এই কোনায় যাবেই না কোনো মতে, এই জায়গায় টাচ করে আছে। তার মানে বিন্দুটা কোথায় হবে? বিন্দুটা হচ্ছে এই এ ওয়ান এ টু বাই রুট টু, মানে বিন্দুটা এই। তাহলে বিন্দুটা ছিল আগে এখানে, এখন এসছে কোথায়? এখানে। কোন দিক থেকে যাত্রা হচ্ছে? এই দিক থেকে, ঠিক আছে। আবারও তোমার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে দক্ষিণাবর্তী, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে মানে দক্ষিণাবর্তী, তাহলে এটাও ঘড়ির কাঁটার দিকে পোলারাইজ, ঠিক আছে, দক্ষিণাবর্তী পোলারাইজ, ঠিক আছে। আর এটা তির্যক হবে সেক্ষেত্রে যদি ডেল্টা এরকম হয়, তার মানে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। এর পরেরগুলো আবার টি ইজিক্যাল টু টি বাই টু বসাও, সেটা এখানে চলে আসবে, তারপরে টি বাই ফোর বসাও, এইদিকে চলে আসবে, মানে এইভাবে ঘুরবে জিনিসটা, ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে, যদি ডেল্টা ইজ ইকুয়াল টু এইগুলো বাদ দিয়ে ডেল্টার যে আর বিজোড়গুলো ছিল, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 3 পাই বাই 4 হয়, ডেল্টা ইজ ইকুয়াল টু আর কি 3, তারপর 5 পাই বাই 4 যদি হয়, তারপরে 7 পাই বাই 4টা তো আগে হয়ে গেছে, 9টা আগে হয়ে গেছে, 9টা আগে হয়ে গেছে, তারপরে 11 পাই বাই 4 যদি হয়, 13 পাই বাই 4 যদি হয়,
ঠিক আছে, এই মানগুলো যদি হয় সেক্ষেত্রে দেখো সাইন স্কোয়ারের তো মান একই, বাট কসটা তখন কিন্তু ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ কস ডেল্টা তখন হয়ে যাবে -1/√2, এবং তখন লেখচিত্রটা কস যেই তুমি মাইনাস বসাবে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই যে লেখচিত্র আছে এখানে প্লাস হয়ে যাবে, মানে আলটিমেটলি লেখচিত্র নয়, সমীকরণটা a2² প্লাস x² প্লাস √2 ইন্টু y/a2 ইন্টু x/a1 এরকম = এই হবে লেখচিত্রটা। এই হবে সমীকরণটা, অর্থাৎ এর আগে এইটা মাইনাস ছিল, এবার সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, শুধু কস পার্টটার জন্য। এবার আমি লেখচিত্রটা যদি অঙ্কন করি কীরকম হয় দেখা যাক। দেখো, এই সমীকরণ অনুযায়ী যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে কিন্তু সেই লেখচিত্রটা এই রকম লেখচিত্র হবে, এই সেই লেখচিত্রটা। এটাও একটা তির্যক উপবৃত্ত, ঠিক আছে, এবং সেই তির্যক উপবৃত্তের ক্ষেত্রে তুমি যদি আমরা সেই এটা করি তোমার তার গতিপথটা কেমন হবে সেটা যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রেও কিন্তু তার গতিপথটা একটু অন্যরকম, অর্থাৎ সেটা উল্টো দিকে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটা উল্টো দিকে হবে, অর্থাৎ এটা এই দিক থেকে হচ্ছিল, এবার কিন্তু এই দিকে হবে। ঠিক আছে, ডেল্টার মান যদি এরকম এই মানগুলো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা উল্টো দিকে পোলারাইজ হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, লেফট সার্কুলারলি, লেফট ইলিপ্টিক্যালি। ওকে, এইগুলো আছে। এবার আবার সেই একই ব্যাপার যদি আমরা করে ফেলি যে এখানে যদি a1 আর a2 সমান করে দেই তাহলে ক্ষেত্রে এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে, তখন কিন্তু বৃত্ত হবে। আর বৃত্ত হলে তখন কিন্তু বোঝা যাবে না যে তির্যক না উল্টো, সেটা কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, তখন কিন্তু বৃত্ত হবে। আমি সিম্পলি যদি এটা দেখাই তখন কিন্তু এইরকম একদম বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, একদম বৃত্ত হয়ে যাবে এবং সেটা বোঝাই যাবে না যে সেটা তির্যক বৃত্ত নাকি a1 a2 সমান হয়ে গেলে। ঠিক আছে, আবারও বলি যে লেফট সার্কুলারে পোলারাইজ, রাইট সার্কুলারে পোলারাইজ, আমরা দ্বিতীয়টার তোমার দশাটাকে বেশি ধরে করেছি। যদি দ্বিতীয়টার দশা বেশি না হয়ে প্রথমটার দশা বেশি হতো তাহলে ওই যে π/2 বা ইত্যাদি ইত্যাদি যেগুলো, সেক্ষেত্রে কিন্তু এই যেদিকে ঘূর্ণন, এই ঘূর্ণনের দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এখানেও তুমি নির্ণয় করে দেখবে এই দিকে ঘূর্ণন হবে। আমি বারবার বলছি এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবার আমাদের যেটা আলোচনা হলো প্রথম থেকে, এটা কম্পাঙ্ক সমান দুটো তরঙ্গ পরস্পর লম্ব দিকে উপরিপাতিত হওয়ার ফলে যে তোমার লিসাসের ফিগারগুলো হবে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের দশাপার্থক্য থাকলে সেইগুলো, এবার যে অ্যাঙ্গেলের দশাপার্থক্য তোমাদের পরীক্ষায় পড়বে সেই অনুযায়ী তোমরা এটাকে লিখবে। ঠিক আছে, আর মূলত ওই ছবিগুলো আঁকতে দেয়, কোন দিকে পোলারাইজ সেগুলো দেখাতে দেয়। আর তোমার সেক্ষেত্রে বেশি নম্বর থাকলে তোমাকে প্রথম থেকেই ক্যালকুলেশন করি, নইলে এই রাশিমালা থেকেই তুমি বারবার দেখাতে পারো। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ফ্রাই এগুলো দেয়। ঠিক আছে, আর যেটা আছে এবার কম্পাঙ্ক যদি অন্য রকম হয় সেক্ষেত্রে, এক্ষেত্রে ভিডিওটা প্রচণ্ড বেশি, প্রায় 53 মিনিট হয়ে যাচ্ছে। আমি এর পরবর্তী ভিডিওতে ওইটা করে দিচ্ছি। যেটা কম্পাঙ্ক, এটা যেমন সমান কম্পাঙ্ক ছিল, কম্পাঙ্ক আলাদা হলে সাধারণত আমরা সরল কম্পাঙ্কের অনুপাত ধরে সবগুলো করি। যেমন সরল কম্পাঙ্কের অনুপাত মানে 1:2 বা 1:3 এইরকম হলে কীরকম হয় সেইগুলো ধরে আমরা করব, কাজ করব, মানে সেইগুলো ধরেই ক্যালকুলেশন করব। ঠিক আছে, সরল কম্পাঙ্কের অনুপাত দিয়ে লিসাসের ফিগারগুলো করা হয়। তো এরপরে ডবল দ্বিগুণ, মানে ডবল কম্পাঙ্ক, প্রথমটা দ্বিতীয় দ্বিগুণ যদি দ্বিতীয়টা হয়, বা 3 গুণ, সেইগুলো করে দেব। ঠিক আছে, এরপরেরটাই। ওকে, এটাই পর্যন্ত হোক।